হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। চ্যাপ্টার 4 এর দ্বিতীয় ভিডিওতে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। প্রথমেই যদি আমরা আজকে একটু ওয়েবসাইট কি, ওয়েব পেজ কি, আমাদের পোর্টাল কি, হোম পেজ কি এগুলো তো আমরা জানছিলাম। আজকে যদি আমরা একটু প্রথমে ওয়েবসাইটের ইতিহাস জানতে চাই যে ওয়েবসাইটটা আসলো কই থেকে? তাহলে প্রথমেই বলি দেখো, ওয়েবসাইট মূলত আমাদের ওয়েবসাইটের যে ইতিহাসটা সেটা মূলত আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এই ইতিহাসের সাথে সম্পর্কিত। আমরা যখনই কোনো একটা কিছু লিখে সার্চ করি তার প্রথমেই কি আমাদের ডাব্লিউ ডট তারপরে কিছু একটা লিখে এরকম ভাবে আমরা সার্চ করি না? তো এই ডাব্লিউ ডট এর মানে ডাব্লিউ এই তিনটা ডাব্লিউ পূর্ণ অর্থ কি? আমরা কিন্তু এটা জানি যে এটার পূর্ণ অর্থ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ঠিক আছে? তো এর যে ইতিহাস সেই ইতিহাসটাই আমাদের ওয়েবসাইটের ইতিহাসের সঙ্গে কিন্তু সম্পর্কিত। তাহলে ইন্টারনেট ছিল কিন্তু আগেই, কিন্তু ওয়েবসাইটের যে ধারণা সেটা পপুলার এবং ইউজেবল করছিল হচ্ছে টিম বার্নার্স-লি। এনি আমাদের ইন্টারনেট আগে থেকেই ছিল, কিন্তু আমাদের যে ওয়েবসাইট তার ধারণাকে খুব জনপ্রিয় করছিল আমাদের এই টিম বার্নার্স-লি। তিনি CERN এ কাজ করার সময় www, URL, HTTP, HTML এইসবের ধারণা কিন্তু উনি মানে যে ভিত্তিটা সেটা কিন্তু স্থাপন করেন। ঠিক আছে? এই প্রত্যেকটা জিনিসেরই পূর্ণ অর্থ আমরা জানবো এক এক করে। তাহলে আগে কি ছিল? আগে কম্পিউটারে ফাইল ছিল, কিন্তু লিঙ্কড ওয়েবসাইট সিস্টেম ছিল না। তার মানে আগে আমরা কম্পিউটারের ভিতরে নরমালি ফাইলগুলো রাখতে পারতাম, কিন্তু একটা কম্পিউটারের সঙ্গে দুনিয়ার আরেক প্রান্তের কম্পিউটার যে লিঙ্ক থাকবে, সম্পর্কিত থাকবে, তেমন কিন্তু ছিল না। এটা কিন্তু আমাদের ইন্টারনেট আসার পরেই তখন কিন্তু হয়েছে। তো টিম বার্নার্স-লি কি করলো? এই লিঙ্কড ইনফরমেশন সিস্টেমের কথা ভাবলো যে কিভাবে দুনিয়ার একটা কম্পিউটারের সঙ্গে আরেকটা কম্পিউটারে তোমার কানেকশন তৈরি করা যায়। তার মানে ধরো এই যে আমি আমার বাসায় বসে এখন ভিডিও বানাচ্ছি, আমি তোমাদেরকে এই ভিডিওটা ইউটিউবের মাধ্যমে ইউটিউবের সার্ভারে পৌঁছায় দিচ্ছি। এবার তুমি এই চ্যাপ্টার 4 লিখে সার্চ করছো এবং আমার ভিডিওটা তোমার কাছে পৌঁছে গেছে। তার মানে ওই কোনো একটা কম্পিউটারের ভেতরে এই ভিডিওটা ছিল এবং তুমি যখন সার্চ করছো তুমি ওই কম্পিউটার থেকে দেখতে পাচ্ছ। এইভাবে কিন্তু সেই লিঙ্ক কানেকশনটা তৈরি হয়েছে ইন্টারনেটের মাধ্যমে। তো ডব্লিউ এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটা তৈরি হলো। এর সঙ্গে একই সঙ্গে HTML, HTTP, URL এইগুলোর ব্যবহার কিন্তু তখন শুরু হয়েছে। পরে ওয়েবসাইট এই ধারণাটা আস্তে আস্তে সারা পৃথিবীতে ছড়াই গেছে। এটাই ছিল হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইতিহাস। টিম বার্নার্স-কে কিন্তু আমাদের এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ওয়েবসাইটের ধারণা এটাকে কিন্তু জনপ্রিয় করছে। ঠিক আছে? তাহলে আমরা যদি এখন ইন্টারনেট এবং ওয়েব এই দুইটার মধ্যে পার্থক্য করতে চাই, তারা কিন্তু এক না। অনেকের মনে হইতে পারে যে ওয়েব আর ইন্টারনেট কি এক? কিন্তু তা কিন্তু না। ইন্টারনেট কোনটা বলে? দেখো আমাদের নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার যেটা, যে আমাদের ওই যে সমুদ্রের তলদেশ থেকে কিন্তু আমাদের ইন্টারনেটের তার থাকে। এটাই কিন্তু আমাদের ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচারের একটা অংশ। আর ওয়েব কি? সেই নেটওয়ার্কের উপরে ইনফরমেশন সিস্টেম। মানে আমাদের ইন্টারনেট মনে করতে পারো যে একটা পুরো নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার। ঠিক আছে? আর সেই নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ইউজ করে তেমন একটা জিনিস হচ্ছে আমাদের ওয়েব। তার মানে ইন্টারনেট কিন্তু অনেক বড় একটা জিনিস। তুমি মনে করতে পারো ইন্টারনেট হচ্ছে অনেক বড় একটা জিনিস, আর ওয়েব হচ্ছে তারই মাঝে ক্ষুদ্র একটা অংশ বিশেষ। এটা মনে করতে পারো। ঠিক আছে? তার মানে আমরা এইভাবে মনে করতে পারি যে ইন্টারনেট হচ্ছে রাস্তা, আর ওয়েবসাইট হলো সেই রাস্তার উপরে বানানো ঘর বাড়ি। ঠিক আছে? রাস্তা তো অনেক প্রশস্ত হইতে পারে, কিন্তু সেই রাস্তার ক্ষুদ্র একটা অংশে একটা ঘর বাড়ি তৈরি করা হয়েছে, সেটাই আমাদের ওয়েব বা ওয়েবসাইট। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা তো সবকিছু বুঝলাম। আমাদের ওয়েবসাইট কি, ইন্টারনেট ওয়েব এগুলোর ধারণা বুঝলাম। এখন ব্রাউজার কি? এই জিনিসটা তোমাদেরকে যদি একটু বলতে চাই। যে সফটওয়্যারের সাহায্যে ওয়েবসাইট দেখা যায় বা ব্যবহার করা যায় সেগুলোকে কিন্তু আমরা ব্রাউজার বলে থাকি। তাহলে কি এখন হয় তুমি ইউটিউব অ্যাপ ব্যবহার করে আমার ভিডিওটা দেখতেছো, বা তুমি গুগল ক্রোম বা এজ, ব্রেভ, মজিলা ফায়ারবক্স বিভিন্ন রকম কিন্তু আমাদের ব্রাউজার আছে। এই ব্রাউজার গুলো দিয়েই কিন্তু তুমি youtube.com এ ঢুকছো এবং সেইখান থেকে তুমি আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছ। তার মানে কি তুমি ওই অ্যাপটা ব্যবহার করে তুমি এই ইউটিউব ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ। তো এই যে যে একটা সফটওয়্যার, এই সফটওয়্যার ব্যবহার করেই তো তুমি ওয়েবসাইটটা দেখতেছো। তাহলে আমরা ডেফিনেশনটা কি বুঝলাম? যে সফটওয়্যারের সাহায্যে তুমি কোন একটা ওয়েবসাইট দেখতেছো সেটাকেই কিন্তু আমরা ব্রাউজার বলতেছি। ঠিক আছে?
এগুলো কিন্তু ভাই মুখস্থ করার কিছু না, এগুলো নিজের মনের মতো করে মনে রাখতে হবে এবং সেইভাবে তোমার বুঝে মুখস্থ করতে হবে জিনিসগুলা। এগুলো কিন্তু খুব কঠিন কিছু না, ঠিক আছে? তো উদাহরণ হিসাবে এই যে আমি যেগুলো বললাম যে গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট এজ, এগুলো কিন্তু তুমি যদি কম্পিউটার কখনো ব্যবহার করে থাকো বা আমাদের মোবাইলেও কিন্তু আমরা গুগল ক্রোম সবাই কম বেশি ব্যবহার করছি, ঠিক আছে? তো এইগুলোকে কিন্তু আমাদের ব্রাউজার বলো। আচ্ছা, এখন সার্চ ইঞ্জিন কি? অনেকের মধ্যে একটা কনফিউশন আছে যে ব্রাউজার এবং সার্চ ইঞ্জিনকে তারা গুলিয়ে ফেলে। তো সার্চ ইঞ্জিন জিনিসটা যদি তোমাদেরকে বুঝাইতে চাই, যে সিস্টেম ওয়েবের বিভিন্ন পেজ খুঁজতে রিলেটিভ রেজাল্ট দেখায় তাকে সার্চ ইঞ্জিন বলে। তার মানে এখানে দেখো কিছু উদাহরণ লিখে রাখছে, গুগল, বি, ইয়াহু, ডাক ডগো, ডাক ডাকবো, সরি। সো এইগুলো কিন্তু আমাদের এক একটা সার্চ ইঞ্জিন। তো তুমি এইখানে যদি google.com লিখে সার্চ দাও, আমি যদি তোমাদেরকে একটু দেখাই যে তুমি ব্রাউজারে google.com লিখে সার্চ করছো এবং সার্চ করার পরে এই হোম পেজটা তোমাদেরকে দেখাচ্ছে। এখন দেখো এখানে একটা বক্স খুলে গেছে, এই বক্সের ভেতর বলতেছে কি ভাই যে তুমি কি সার্চ করতে চাও এটা তুমি এখানে দাও। তো তোমাদের ফোনে অনেকে দেখবা যে গুগলের একটা অ্যাপ আছে, সেখানে তোমরা চাইলে সার্চ করতে পারো। আর এই যে গুগল ক্রোম, এই গুগল ক্রোমে ঢুকে কিন্তু তোমরা একই সার্চই করো, কিন্তু কিন্তু গুগল ক্রোমের সঙ্গে কি হয়, একই সঙ্গে গুগল বা অন্য কোনো সার্চ ইঞ্জিন লিঙ্ক করা থাকে। তার মানে আমরা একটু পার্থক্যটা কিভাবে বুঝবো? আমাদের এই গুগল, বেইং, ইয়াহু, ডাক ডাক গো, এইগুলো সব কিন্তু শুধু সার্চ ইঞ্জিন হিসাবেই কাজ করে। আর আমাদের ব্রাউজার, এই ব্রাউজারে সার্চ দেওয়ার পাশাপাশি আমরা কিন্তু মানে যে কোনো ওয়েবসাইট দেখার কাজে বা ব্যবহার করার জন্য আমরা কিন্তু ব্রাউজার ইউজ করে থাকি। আমরা একটা সার্চ ইঞ্জিন দিয়ে কিন্তু শুধু সার্চই করতে পারি, আমরা কিন্তু কোনো একটা ওয়েবসাইট ব্যবহার করতে পারি না। সার্চ ইঞ্জিন দিয়ে তুমি খুঁজে বের করতে পারতেছো, কিন্তু ব্যবহার করতে অবশ্যই তোমার কিন্তু একটা ব্রাউজার লাগতেছে। জিনিসটা বোঝার চেষ্টা করো, সার্চ ইঞ্জিন দিয়ে তুমি খুঁজে বের করে নিয়ে আসতেছো, কিন্তু তুমি যখন ব্রাউজার ইউজ করতেছো তুমি একই সঙ্গে খুঁজতেও পারতেছো আবার ব্যবহারও করতে পারতেছো। জিনিসটা বুঝতে পারতেছো পার্থক্যটা? তাহলে আমাদের ব্রাউজার এবং সার্চ ইঞ্জিনের মধ্যে যদি পার্থক্য করতে চাই, ব্রাউজার দিয়ে তুমি ইন্টারনেটে ঢোকো আর সার্চ ইঞ্জিন দিয়ে তুমি খুঁজে বের করো। এই জিনিসটা মনে রাখলেই তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবা যে ব্রাউজার দিয়ে তুমি ইন্টারনেটে অ্যাক্সেস করতেছো এবং তার ভেতরে তোমাদের সার্চ ইঞ্জিনটা আছে, এই যে google.com, এটাও তো কোনো একটা জায়গায় আছে, এটা তো একটা ডোমেন। ডোমেন জিনিসটা কি এটা আমরা সামনে জানবো। আপাতত জাস্ট মনে রাখো google.com, এটা আমরা সার্চ করবো, তারপরে না আমরা ওইখানে কিছু একটা লিখবো, তাই না? তো ওই পর্যন্ত যেতে গেলেও কিন্তু আমাদের এই ব্রাউজার লাগতেছে এবং সেখান থেকে কি বললাম, ব্রাউজার দিয়ে আমরা ইন্টারনেটে ঢুকতেছি এবং সেইখানে ঢোকার পর সার্চ ইঞ্জিন দিয়ে আমরা খুঁজে বের করতেছি কোন একটা জিনিস, ঠিক আছে? তো ব্রাউজার কি এবং সার্চ ইঞ্জিন কি, এই জিনিসটা আমরা কিন্তু বুঝতে পারলাম, ঠিক আছে? আচ্ছা, দেখো, তো আমরা ব্রাউজারে কি করলাম, ব্রাউজারে দিয়ে আমরা প্রথমে google.com এ ঢুকছি, ঠিক আছে? এবং সেখানে google.com এ যখন আমরা ইউটিউব লিখে সার্চ করছি তখন কিন্তু দেখো আমাদের সেই জিনিসটা চলে আসছে, ঠিক আছে? তো এইটা ছিল আমাদের ব্রাউজার এবং সেইখান থেকে আমরা google.com এ গেছি, এরপর আমরা ইউটিউবে গেছি। এই হচ্ছে ফ্লো, ঠিক আছে? আমরা বুঝলাম। এইবার একটা জিনিস আমরা বোঝার চেষ্টা করি যে আসলে এই যে এতক্ষণ বলতেছি সার্ভার, এতক্ষণ বলতেছি ওয়েবসাইট, এতক্ষণ বলতেছি ডোমেইন, এতক্ষণ বলছি যে তোমার কোন একটা এইচটিএমএল, এইচটিটিপি, এই জিনিসগুলো আসলে কি, এগুলো সবই নতুন টার্ম তোমাদের কাছে। তো আমি একটু জিনিসগুলো তোমাদেরকে এখন ভেঙে ভেঙে বলার চেষ্টা করি যে একটা ওয়েবসাইট আসলে কিভাবে কাজ করে। তুমি ধরো একটা ব্রাউজারে ঢুকলে, ব্রাউজারে ঢুকে প্রথমে তুমি মনে করবে যে আমি এখন youtube.com এ ঢুকবো, ঢুকে ভাইয়া ভিডিও দেখবো বা গান শুনবো। তুমি youtube.com লিখে সার্চ করলে, তার মানে তুমি ইউটিউবকে ডাকতেছো, ও ইউটিউব তুমি একটু আমার কাছে আসো তো। তুমি এটা ব্রাউজারকে বললে, ব্রাউজার তখন রিকোয়েস্ট পাঠাচ্ছে একটা ডোমেইনের কাছে। ডোমেইনের কাছে গিয়ে বলতেছে কি যে আমার ডোমেইনটা এখন youtube.com, এটাই আমাদের ডোমেইন। বলছে এই youtube.com পৃথিবীর কোন সার্ভারে আছে বা কোন কম্পিউটারে আছে একটু খুঁজে বের করো তো। এখন কম্পিউটার তো বোকা, ও কিন্তু এই youtube.com মনে রাখতে পারে না। ও কি করে, এই youtube.com এর সাথে সাথে কোন একটা নাম্বার বা কোন একটা গাণিতিক সংখ্যা ও মনে রাখে। তার মানে যখন আমি youtube.com লিখে সার্চ করতেছি, ডোমেইন থাকলে ডিএনএস থেকে, ডিএনএস কি এই জিনিসটা আমরা সামনে জানবো।
এই জাস্ট এইটুকু মনে রাখো যে ডিএনএস থেকে একটা আইপি অ্যাড্রেস খুঁজে বের করে। বা তুমি যখন কোন একটা নাম্বারে ফোন করতে চাও, ধরো তুমি তোমার কোনো ফ্রেন্ডকে কল দিবা, তার নাম আলিফ লিখে তুমি সার্চ করে নিয়ে সেভ করে রাখছো। এখন তোমার কি 5টা আলিফ, ধরো তোমার ফ্রেন্ড, তোমার কি 5জন আলিফের নাম্বার আলাদা আলাদা করে মুখস্থ রাখার দরকার আছে? তুমি কিন্তু আলিফের প্রত্যেকটা আলিফের নাম্বার আলিফ 1 আলিফ 2 এইভাবে কিন্তু সেভ করে রাখো। তেমনি দুনিয়ায় কোথাও একটা এই ডোমেইন নামের সাথে সাথে তার একটা নির্দিষ্ট আইপি নাম্বারও কিন্তু সেভ করা আছে, এবং ডিএনএস থেকে সেই আইপিটা আমরা খুঁজে বের করি। তার মানে ব্রাউজারে যখন তুমি youtube.com লিখে সার্চ করলাম, ও তখন এই youtube.com থেকে গিয়ে বের করার চেষ্টা করে যে এই নাম্বারটা কত, ডিএনএস থেকে এই আইপিটা খুঁজে বের করে। তখন এই নাম্বারটা যখন আমরা পেয়ে গেছি, তখন পৃথিবীর কোনো না কোনো একটা জায়গায় এরকম একটা সার্ভার তৈরি করা আছে, যেখানে অনেকগুলো এসএসডি, এইচডিডি বা মেমোরি কার্ড, ধরো তোমরা মেমোরি কার্ড তো সবাই কম বেশি ইউজ করছো, বা স্টোরেজ সহজ বাংলায় এরকম অনেকগুলো স্টোরেজ এরকম থাকে থাকে একটা সার্ভারের মতো তৈরি করা আছে। এই আইপিটা যখন হিট করতেছে বা এই আইপিটা যখন সার্চ করলাম, তখন ও সার্ভারকে গিয়ে জিজ্ঞেস করছে, ভাই এরকম কোনো আইপি কি আপনার কাছে আছে, একটু দেখেন তো। তখন ও বলতেছে কি হ্যাঁ আছে তো। তখন ও কি করে, এই সার্ভারের ভেতর আমাদের এই যে ইউটিউব তুমি দেখতে পাচ্ছ না, এই ইউটিউবের যে ইন্টারফেসটা, যে এরকম লাল ডিজাইনের আমরা দেখতেছি একটা ভিডিও বক্স বক্স করে আছে, ও এই যে ডিজাইন গুলো করছি না, এইগুলো কিন্তু আমরা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে ডিজাইন করে থাকি। তো সেই কারণে ওই সার্ভারের ভিতরে যখন আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি, পাঠানোর পর ওর ভিতরে কিছু কোড লেখা ছিল। সেই কোড গুলা কি এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট বা এরকম বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা মার্কআপ ল্যাঙ্গুয়েজে আমাদের কিন্তু ইউটিউবের ডিজাইনটা তৈরি করা আছে। তখন ও কি করে, এই কোডটা আমাদের কাছে পাঠায় দেয়। তখন ও সার্ভার একটা রেসপন্স পাঠায় দিল যে ভাই নেন ইউটিউবের ডিজাইন, এই যে আপনাকে আমি দিয়ে দিলাম। তখন আমাদের ব্রাউজার কি করতেছে, আমাদের ব্রাউজারকে তো তুমি youtube.com লিখে সার্চ করছিলাম, এবার ও যখন এই কোডটা পেল, তখন ব্রাউজার আমাদের এই youtube.com এর এটা কিন্তু ওপেন করলো, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে গোপাল ভাঁড়ের ভিডিও, এখানে বেশ কিছু শর্টস, এগুলো আমরা দেখতে পাচ্ছি। ব্রাউজার তখন আমাদের কিন্তু এই পেজটা দেখাচ্ছে। তার মানে কি বুঝলাম, যে আমরা ব্রাউজারকে রিকোয়েস্ট পাঠাচ্ছি, রিকোয়েস্ট পাঠাইলে ও ওর ডিএনএস থেকে ওর নির্দিষ্ট একটা আইপি নাম্বার ছিল, সেই আইপি নাম্বারটা খুঁজে বের করলো। এবার সার্ভারকে গিয়ে বলছে ভাই এরকম কোনো আইপি নাম্বার কি আছে, থাকলে আমাকে একটু দাও তো। তখন ও খুঁজে বের করলো এবং খুঁজে আমাদের ব্রাউজারকে দিল যে ভাই এই নাও আমি পাইছি, এবার তুমি এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এই স্ক্রিপ্ট গুলা বা এই মার্কআপ ল্যাঙ্গুয়েজ গুলা তুমি তোমার ব্রাউজারে এবার দেখাও। তখন ও কিন্তু আমাদের এইগুলা দেখাচ্ছে। তার মানে ইউজার থেকে আমরা ব্রাউজারে গেলাম, সার্চ করলাম, তখন ডিএনএস থেকে আমাদের আইপি বের হলো। তারপরে আমরা সার্ভারে গিয়ে আইপিটা খুঁজলাম, আইপিটা খুঁজে পেলে তখন ওর ভিতরে কিছু কোড লেখা ছিল, সেটা আমাদের ব্রাউজারে শো করলো, এবং সেইটা আমরা ইউজার কিন্তু আবার দেখতে পাচ্ছি। তার মানে একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে, ও দুনিয়ার কোথাও না কোথাও স্টোর আছে। এবার তুমি যখন সার্চ করতেছো, ও কিন্তু তোমার সামনে এইভাবে আসতেছে। ঠিক আছে, আমরা পুরো ফ্লোটা বুঝতে পারলাম যে কিভাবে আসলে হচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে, একটা ব্রাউজার এবং সার্চ ইঞ্জিনের মধ্যে কি পার্থক্য, এই জিনিসটা হোপফুলি তোমরা বুঝতে পারছো। এবং একই সঙ্গে ব্রাউজার এবং আমাদের সার্চ ইঞ্জিন কি এটাও তোমরা বুঝছো, এবং ওয়েবসাইট এই জিনিসটা কিভাবে এর ধারণাটা আসছে, এবং টিম বার্নার্স-লি কিভাবে এই www, ইউআরএল, এইচটিটিপি, এইচটিএমএল এইগুলো ধারণা থেকে কিভাবে আমাদের ওয়েবসাইটটা আসছে, এই জিনিসগুলো হোপফুলি তোমরা বুঝতে পারছো। পরবর্তী ভিডিওতে আমরা এরই কন্টিনিউশন করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই অবশ্যই যদি এই ভিডিওর কোনো টপিক বুঝতে অসুবিধা হয় নিচে কমেন্ট করে জানাবে, আমি সাথে সাথে চেষ্টা করবো তোমাদেরকে ওই টপিকটা মানে কোনো একটা কনফিউশন যদি তৈরি হয় আমি কনফিউশনটা ক্লিয়ার করার চেষ্টা করব। এবং যদি বুঝতে পারো অবশ্যই ভিডিওর নিচে একটু রেসপন্স করবা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতেছো কিনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।